This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বেশ কয়েকটা বিষয় বলছিলেন, কিন্তু তাকে তিনি দেখতে গিয়েছিলেন তিলোত্তমার মাকে। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি দিচ্ছিলেন। আমরা আরও একবার শুনবো এই মুহূর্তে তিনি কি বলছেন। আমি পিসিআরকে বলবো সরাসরি শোনাতে। স্বীকার করার জায়গা নেই। আমি যেহেতু সীমান্তবর্তী এলাকার মানুষ, আমি ছোট থেকে ওখানে বড় হয়েছি, স্কুলে পড়েছি। আমরা স্কুলে দেখেছি বছর পর বছর বাংলাদেশ থেকে, আমাদের থেকে একটু বয়সে বড়, তারা এই পাড়া বাংলায় আসতে বাধ্য হতো। এটা ঐতিহাসিক সত্য। তার জন্যই আমাদের কেন্দ্র সরকার সিএ এনেছে, কারণ ওখানে বাঙালি হিন্দুরা থাকতে পারছে না। কি করবে? চোখের সামনে মেয়ের ইজ্জত নিতে দেখবে? সম্ভব? কোনো বাবা মায়ের পক্ষে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে। সুকান্তদা, একটা প্রশ্ন ক্যামেরার দিকে তাকিয়ে, এসআইআর নিয়ে এবার বিতর্কের মাঝেই শিলিগুড়িতে পোর্টাল চালু করেছে পুলিশ, যেখানে অনুপ্রবেশকারী খোঁজার জন্য পোর্টাল চালু হয়েছে। যদি অনুপ্রবেশকারী নাই থাকে, তাহলে পুলিশ কেন পোর্টাল চালু করছে? দেখুন, পুলিশও জানে অনুপ্রবেশকারীতে রাজ্য ভর্তি। সবে নির্বাচন কমিশন টাইট দিতে শুরু করেছে, স্ক্রু ঘোরাচ্ছে সবে। 3টে অবধি সময় দিয়েছে তো চিফ সেক্রেটারিকে, 3টে অবধি সময় দেওয়া আছে ওই 4 জন অফিসার যারা ভোটার লিস্টে কারচুপি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। দেখুন না কি হয় ধীরে ধীরে। সবে তো ট্রেলার দেখানো শুরু হয়েছে, এরপর অনেক বাকি আছে ফিল্ম। নির্বাচন কমিশন যদি কড়া হাতে ধরে, এই রাজ্য সরকার ট্যাফু করতে পারবে না। সুকান্ত মজুমদার বক্তব্য রাখছেন, তিনি বেশ কয়েকটা বিষয় নিয়ে উল্লেখ করেছেন আজকে তিলোত্তমার মাকে দেখতে গিয়ে। আমরা আরও একবার শোনাবো আপনাদের। না, হাসপাতালের উপর পলিটিক্যাল প্রেশার আছে, আমারও কথা বলে সেটা মনে হয়েছে। প্রথমে যে ডাক্তারবাবু এসেছিলেন, নিউরো সার্জন বা নিউরো স্পেশালিস্ট, নিউরো মেডিসিন স্পেশালিস্ট, তিনি বলেছিলেন যে ইন্টারনাল ইনজুরি থাকতে পারে, মাথায় বড় ইনজুরি দেখা যাচ্ছে, অতএব ওনাকে অ্যাডমিশন নেওয়া হোক। কিন্তু তার পরবর্তী সময় তাদের উপর কোনো পলিটিক্যাল প্রেশার আছে এবং সেই প্রেশারের ফলে আমার মনে হয় এই ধরনের সিদ্ধান্ত হসপিটাল কর্তৃপক্ষ নিয়েছে। আমরা প্রয়োজনে ওনার সাথে কথা হয়েছে, ওনারা যদি রাজি হন, আপাতত উনি বাড়িতে যেতে চাইছেন, যেহেতু বাড়ি ছাড়া আছেন, তো বাড়িতে গিয়ে উনি বিশ্রাম নিন। প্রয়োজনে যদি অন্য কোনো মেডিকেল ইনস্টিটিউট বা কেন্দ্রীয় সরকারি কোনো হসপিটাল, তার যদি সেকেন্ড ওপিনিয়ন নিতে হয় প্রয়োজন পড়ে, বা পরিবার যদি মনে করে, অভয়ের মা যদি মনে করেন, তাহলে অবশ্যই তাকে আমরা সেই ব্যবস্থা করব। আপনাদের শোনালাম সুকান্ত মজুমদার তিলোত্তমার মাকে দেখতে গিয়েছিলেন, সেই সময় তিনি কি বলেছেন। এবার শোনাবো তিলোত্তমার বাবা। তিনি কিন্তু সরাসরি গতকালের যাবতীয় ঘটনায় পুলিশ প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। শুনুন কি বলছেন তিলোত্তমার বাবা। কালকে তো আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কালকে সে একটা 9 তারিখ ছিল, সেই পুলিশের অত্যাচার। 1 বছর পরে, হ্যাঁ, সেই পুলিশের অত্যাচার সবসময় আমাদের সঙ্গে আছে, কিন্তু সুযোগ পায় না। কালকে সুযোগ পেয়েছিল, কিন্তু তারা দেখিয়ে দিয়েছে তারা কতটা অমানুষ, মানে সরকার প্রশাসন কতটা অমানুষ, কালকে আবার প্রমাণ করে দিয়েছে। উপর মহলের প্রেশার আছে, সেই জন্যই ভর্তি নিতে পারছি না। একটা পুলিশের গাড়ির কথা বলছি, পুলিশের একটা গাড়ি কালকে যখন আমরা এসেছি তারপর থেকেই দেখছি হসপিটালে, আমি যতবার বাইরে বেরিয়েছি দেখি একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি যে কৌতূহলবশত ওনাকে জিজ্ঞেস করেছি, আপনারা এখানে কী ব্যাপার, কাছে গিয়ে জিজ্ঞেস করছিলাম, বলে আমাদের উপর মহল থেকে বলা আছে, সেই জন্য আমরা এসে বসে আছি। বলে আপনারা কি আমাদের পাহাড় দিচ্ছেন? বলে না না না, আপনাদের কেন পাহাড় দেবো, আমাদের উপর থেকে বলা আছে, মানে ওরাই সমস্ত এখানে অবজারভেশন করছে যে যাতে আমাদের ভর্তি না হয়। কিন্তু সরকার কি ভাবছে, আমাদের ভর্তি না নিলেই কি মানুষ জানতে পারবে না? সারা পশ্চিমবঙ্গের মানুষ কালকের পুলিশের চরিত্র এবং সরকারের চরিত্র দেখে নিয়েছে। গত 9ই আগস্ট আমার মেয়েটাকে মারা হয়েছিল, এবং আজ গতকাল আবার 9ই আগস্ট 2025, 1 বছর পরেও সেই সরকারের যে আতঙ্ক যায়নি। সেই আতঙ্ক কোনোরকমভাবে সরকার আমাদের বাগে আনতে পারছে না। সরকার তার পুলিশ দিয়ে তারা আমাদের উপর অত্যাচার করে বাগে আনার চেষ্টা করছে। তিলোত্তমার মায়ের আঘাত কাম্য ছিল না, ফুটেজ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে। কিভাবে আঘাত পেলেন খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা। সেটা নিশ্চয়ই আমাদের ইনভেস্টিগেশনের পার্ট আছে ওটাও। অ্যান্ড গতকালের বিভিন্ন ফুটেজ আমরা অ্যানালিসিস করে দেখছি, দেখার পরে যা পাওয়া যাবে তার বেসিসে অ্যাকশন হবে। আরজি করে ডিসিজড ওনার মা যেটা অ্যালিগেশন করছেন, নিশ্চয়ই ওনার ইঞ্জুরি হয়েছে, সেটা রেগ্রেটেবল আছে।
এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নেই। কিন্তু কেন হলো, কী কারণে হলো, পুলিশের যেটা অ্যালিগেশন হচ্ছে দ্যাট পুলিশ মেরেছে, সেই অ্যালিগেশন সত্যি কি মিথ্যা, এগুলো সব অ্যাঙ্গেল দেখা হচ্ছে। তিলোত্তমার মাকে ধাক্কা মেরে ফেলেছে বিজেপি নেতাই, প্রচার পেতে তিলোত্তমার পরিবারকে ব্যবহার করছে বিজেপি। অভিযোগ কুণাল ঘোষের, তার নিশানায় কৌস্তব বাগচি। যদিও কুণালের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কৌস্তব। তাদের আবেগকে নিয়ে রাজনীতি যারা করেছে আমরা তাদের বিরোধিতা করছি। অভয়ের বাবা মা তারাই সিবিআই ডেকে এনেছিলেন, আজকে সিবিআই এর উপর তারা ক্ষুব্ধ। সিবিআই কাদের? কেন্দ্রীয় সরকারের। বিজেপি কারা? কেন্দ্রীয় সরকার। তাহলে বিজেপির সঙ্গে কি করে নবান্নে যেতে পারেন? আপনাদের যাওয়ার কথা তো সিজিওতে, যা যা বলেছি ধস্তাধস্তির মধ্যে ফেলে দিয়ে নাটক করবে, বিজেপি করিয়েছে, ধাক্কা মেরে মেরে ঠেলে দিয়েছে। অভয়ের বাবা মাকে কুৎসিত ভাবে রাজনীতিতে ব্যবহার করলো বিজেপির এই ন্যাড়া নাড়ু, গায়ে হাত দিল মহিলায়। আপনারা স্লো মোশনে দেখাবেন না, এই যে হাতটা যাবে এরম এরম ভাবে যাবে। শাসক দলের একজন মুখপাত্র, যাকে নরকের কিট বললেও কম বলা হয়, সেই নিম্ন মানসিকতার একজন মানুষ, তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলেছেন যে তার মাকে নাকি আমি ধাক্কা দিয়েছি এবং পড়ে গিয়ে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। অভয়ের বাবা কি বলছেন এই বিষয়ে একটু শুনে নি। এই সম্পূর্ণ মিথ্যাচার, এই সম্পূর্ণ অনাচার, এরা যে কত বড় মিথ্যাবাদী, এটা আপনাদের এই ভিডিওটা শুনলেই আপনারা স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছে। সমস্ত কলকাতা পুলিশে হাত ধরে টানাটানি করে আমাকে করেছে, কিন্তু আমার স্ত্রী একটু দুর্বল, তাকে হঠাৎ করে সুযোগ পেয়ে সে একটু পেছনে ছিল, সুযোগ পেয়ে পাশে নিয়ে চলে যায় মহিলা পুলিশই। সেটা আপনার সংবাদ মাধ্যমের ছবিতে নিশ্চয়ই দেখতে পাবেন। পুলিশ নিয়ে গিয়ে তাকে মারধর করে এবং তার মাথার মধ্যে মারে, ঘাড়ে মারে এবং হাতের শাখা ভেঙে দিয়েছে। তারপরেও শুনতে পাচ্ছি কলকাতা তৃণমূল রাজনীতি দল থেকে বলছে যে এই ঘটনা নাকি তার কলকাতা পুলিশ ঘটায়নি, একজন বিজেপির নেতৃস্থানীয় একজনকে তার উপরে দোষ চাপানোর চেষ্টা করছে। সম্পূর্ণ মিথ্যাচার করা একটা দলকে আমি কিছু মন্তব্য করতে ঘৃণা বোধ করি। এই দলের বিরুদ্ধে সমস্ত লোক আরও গর্জে উঠুক। নবান্ন অভিযানে আহত 5 জন পুলিশ কর্মী, এসএস ক্যাম্পে ভর্তি রয়েছেন 3 জন। আহত এক পুলিশ কর্মীর চোখে আঘাত লেগেছে, এমনটাই পুলিশের তরফ থেকে অভিযোগ এসেছে। ফুটেজ প্রকাশ করে পুলিশ এই অভিযোগ করেছে। আহতদের দেখতে এসএস ক্যাম্পে গিয়েছিলেন সিপি। তিলোত্তমার মায়ের আঘাত কাম্য নয়, গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে জানিয়েছেন সিপি। নবান্ন অভিযান নিয়ে 7টি মামলা রুজু করেছে পুলিশ, তার মধ্যে একটি মামলা এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে। পুলিশকে করা মন্তব্যের প্রেক্ষিতেই মামলা পুলিশের তরফ থেকে আসে। এখন অবধি 7টা কেস হয়েছে। অ্যারেস্টের ফিগার আমরা পাইনি এখন অবধি। প্রথম আমরা তদন্ত করে আইডেন্টিফাই করব, তারপরে নিশ্চয়ই অ্যারেস্ট করা হবে। অ্যান্ড যারা গতকাল ওখানে উপস্থিত ছিলেন, যারা মাননীয় হাইকোর্টের যে ডাইরেকশন ছিল সেটা ভায়োলেট করেছেন, যারা পুলিশকে অ্যাসল্ট করেছেন, যারা পুলিশকে থ্রেট করেছেন, যারা গভর্নমেন্ট প্রপার্টিকে ড্যামেজ করেছেন, যারা প্রাইভেট প্রপার্টিকে ড্যামেজ করেছেন, ওদেরকে চিহ্নিত করা হচ্ছে। অ্যান্ড ডেফিনেটলি ওদের নাম এফআইআরে থাকবে। কোচবিহারে খুন হওয়া তৃণমূল নেতার বাবার বিস্ফোরক দাবি, আমরা থাকায় অনেকের অসুবিধা হতে পারে, নেতা নেত্রীরা টাকা চেয়ে না পাওয়ার কারণেই হয়তো খুন। দাবি নিহত তৃণমূল নেতা অমর রায়ের বাবার। খুনের নেপথ্যে অমরের সঙ্গী অরূপ রায়ের দিকে সন্দেহের তীর। শুনুন তার বাবার বিস্ফোরক অভিযোগ। অঞ্চলে যদি কোনো আমাদের নেতা নেত্রীরা কোনো গণ্ডগোল করে, কোনো যদি খাওয়া দাওয়ার ধান্দা করে, আমরা এটা বিরোধ ছিলাম পুরোপুরি। আমরা এটা করতে দেইনি কাউকে। এটার থেকে আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে আমি বা আমার ওয়াইফ কারো কাছে 10 টাকা দিয়ে খরচ করছে। এটা আমরা কেউ বলতে পারবো না। এখন মানুষের তো নানান রকম হতে পারে, কারো হয়তো স্বার্থ আঘাত হয়েছে, এরা হতে পারে। আমাদের জন্য কারো কামাই হচ্ছে না, এটাও হতে পারে। কোনো নেতা নেত্রীরা যদি পয়সা দেয় আমি পয়সা দেবো না, এটাও হতে পারে। এই ধরনের একটা ব্যাপার আছেই।
শোনালাম আপনাদের নিহত তৃণমূল নেতার বাবার বিস্ফোরক দাবি, আমরা থাকতে ভাগ বাটোয়ারায় অসুবিধা হচ্ছিল, সেই কারণে খুন হতে পারে, আমরা থাকায় অনেকের অসুবিধা হতে পারে, এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন নিহত তৃণমূল নেতার বাবা। কোচবিহারে গতকাল খুন হওয়া তৃণমূল নেতার বাবার এই বিস্ফোরক দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোরালো চাপানুতর শুরু হয়েছে। আমরা থাকায় অনেকের অসুবিধা হচ্ছিল, নেতা নেত্রীরা টাকা চেয়ে না পাওয়ার কারণেই হয়তো ছেলেকে খুন করা হয়েছে। এবার এমনই দাবি করলেন তৃণমূল নেতা অমর রায়ের বাবা। খুনের নেপথ্যে অমরের এক সঙ্গী অরূপ রায়ের দিকেই সন্দেহের তীর উঠেছে এই মুহূর্তে। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, গতকাল যে কোচবিহারে তৃণমূল নেতা খুন হয়েছেন তার বাবা এবার যে কথা বললেন, যে বিস্ফোরক অভিযোগ করলেন, তার বক্তব্য যে তিনি এবং তার ছেলে থাকায়, মানে রাজনীতিতে সক্রিয় থাকায় বা নেতৃত্বে থাকায় অনেকের হয়তো টাকা পয়সার বাঁটোয়ারাতে অসুবিধা হচ্ছিল, সেই কারণেই ছেলেকে খুন করা হতে পারে। বাংলায় একটা কথা আছে, মরণকালে হরিনাম, কিন্তু তৃণমূল আমলে এটা হচ্ছে মরণের পরে হরিনাম। এই বাবা তার ছেলেটিকে বাঁচাতে পারতেন যদি ছেলে যখন বেঁচে ছিল তখন যদি এই কথাগুলি বলে হুইসেল ব্লোয়ারের কাজ করতে পারতেন। তবে কোচবিহারের ওই যুবক ছেলেটি না, এই ঘটনা আমাকে মনে পড়াচ্ছে বাবলা সরকারের কথা, এই ঘটনা আমাকে মনে পড়াচ্ছে প্রদীপ দত্তের কথা বহরমপুরের, এই ঘটনা আমাকে মনে পড়াচ্ছে হাসা শেখের কথা, এই ঘটনা আমাকে মনে পড়াচ্ছে ভাটপাড়ার কথা, এই ঘটনা মনে পড়াচ্ছে কসবার একজন কাউন্সিলরের উপর টার্গেট কিলিং এর কথা, এই ঘটনা আমাকে মনে পড়াচ্ছে আমার বীরভূমে ঘটে যাওয়া নানুর এবং বোলপুরের ঘটনা, যার পর আমরা ওই বিখ্যাত অডিও ক্লিপ পেলাম। তো তার ফলে তৃণমূলের মুসল পর্বে এরকমই হয়, কারোর উপর কোনো নিয়ন্ত্রণ নেই, পিঠে ভাগাভাগির লড়াই, পিঠের ভাগ কে কিরকম পাবে সেই নিয়ে বাঁদরের মধ্যে যেমন লড়াই হয়, সেই বাঁদরামি এখন তৃণমূলে শুরু হয়েছে। মুসল পর্বে এমনই হয়, তবে আর 6-7 মাসের অপেক্ষা, কারণ বাঙালি ঠিক করে নিয়েছে এই দলটাকে রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গের মানচিত্র থেকে অতীত করে দেবে। ধন্যবাদ। কোচবিহারে যুব তৃণমূল নেতা খুনের 20 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো অধরা দুষ্কৃতীরা। গতকাল পূর্ণিবাড়িতে দিনে দুপুরে শুট আউট হয়, একেবারে ভরা হাটের মধ্যে তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়কে গুলি করে খুন করা হয়, আরো একজন আহত হন। এই মুহূর্তে আপনাদের রাজ্য জুড়ে গত কয়েক মাস ধরে একাধিক জায়গায় যেভাবে প্রকাশ্যে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়ে গেছে সেই ছবিগুলো দেখাচ্ছি। মালদায় তৃণমূলের সহসভাপতি দুলাল সরকারকে দোকানে ঢুকে তাড়া করে দুষ্কৃতীরা খুন করে। এর পাশাপাশি আরো একগুচ্ছ ছবি দেখাচ্ছি আপনাদের, কালিয়াচকের ছবি দেখাচ্ছি, নৈহাটির ছবি দেখাচ্ছি, বজবজ, ভাঙড়, সিঙ্গুর, সর্বত্র একই ছবি। তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি জানিয়েছেন তিনি শোনাবো আপনাদের। গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে এবং ডাগাগুড়ি এলাকায় কোচবিহার 1 নং ব্লককে নেতৃত্ব দিচ্ছে, অথচ সে আজকে বাজার করতে গিয়েছে, সেখানে তাকে যদি দিনের বেলা শুট আউট করা হয়, নিশ্চিতভাবে তাকে রেকি করা হয়েছে বা অনেক পেছন থেকে কেউ মেরেছে। দিনের বেলা এত ভরা এলাকায়, গরুরহাটি ফল এলাকায় তাকে মেরে ফেললো, এটা তো আমরা সত্যি শিহরিত হয়ে যাচ্ছি। এই মুহূর্তে বলতে পারছি না, তবে অমর তৃণমূল কংগ্রেসের অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ সেখানকার নেতৃত্ব প্রধানের ছেলে এবং সে নিজেও যুব নেতা এবং সে এলাকায় লিড করে দলের হয়ে। স্বাভাবিকভাবে তার এই মৃত্যু, তার পেছনে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে। আর এই ঘটনায় মানে তৃণমূল নেতা অমর রায় খুনের ঘটনার প্রতিবাদ, দোষীদের গ্রেফতারির দাবিতে কোচবিহারে তৃণমূলের মিছিল এবং বিজেপির দিকে সে মিছিল থেকে তারা অভিযোগের আঙুল তুলছেন। দোষীদের গ্রেফতারির দাবিতে কোচবিহারে তৃণমূল কংগ্রেসের এই মিছিল, অমর রায়ের মৃত্যুর ঘটনায় তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং এই ঘটনায় তারা বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলছেন। বিজেপি নেতা শঙ্কর ঘোষ তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। শুভেন্দু অধিকারীর উপরে হামলা চালানো হয়েছিল কুচবিহার যাওয়ার পথে, তো বারবার করে আমরা বলেছি যে কুচবিহারের আইন শৃঙ্খলা চূড়ান্ত অবনতি হয়েছে এবং তার দায় এড়িয়ে যেতে পারে না কুচবিহারের এসপি এবং কুচবিহারের 3 অতি শক্তিশালী নেতা উদয়ন বাবু, পার্থপ্রতিম বাবু এবং অভিজিৎ বাবু। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে শাসক দলের নেতার এইভাবে দিনে দুপুরে খুন হয়ে যাওয়াটা
আসলে কুচবিহারের দুষ্কৃতির রাজেরই একটা চিহ্ন মাত্র। প্রশাসন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়বাবু, অমর রায়ের এই মৃত্যুর ঘটনায় তার বাবা বিস্ফোরক দাবি করছেন। আপনি নিশ্চয়ই শুনেছেন, আমরা দর্শকদেরও জানালাম, আমরা থাকাতে অনেকের অসুবিধা হতে পারে, এবং সেই অভিযোগটা তিনি সরাসরি করছেন নেতা নেত্রীর কাছে টাকা চেয়ে না পাওয়ার কারণেই হয়তো খুন। বাবা তার ছেলের মৃত্যুতে এহেন অভিযোগ করছে, আপনি কি বলবেন? এই মর্মান্তিক ঘটনায় আমি সমবেদনা জানাই। এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত, কিন্তু উনি একজন বাবা হিসাবে নিশ্চয় তার মনের ব্যথা এই সময় আমরা সকলে বুঝতে পারছি, তিনি সেটা বলতেই পারেন, আমার সেই বিষয়ে মন্তব্য নেই। তবে এই ঘটনা যেভাবে পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, দলীয় স্তরেও আমরা এর খোঁজ রাখছি, কি হচ্ছে না হচ্ছে দেখে দলীয় স্তরেও তার সম্পূর্ণভাবে ব্যবস্থা নেওয়া হবে যদি কেউ দোষী থেকে থাকে। তবে বিজেপি নেতাদের এই নিয়ে কথা না বলাই ভালো, কারণ তারা বাংলা জুড়ে বিভিন্ন রকম চক্রান্ত করে সেখানে অশান্তি স্থাপন করার চেষ্টা করছে। এখন আমাদেরকে দেখতে হবে যে এর পিছনে বিরোধী চক্রান্ত আছে কিনা, সেটা পুলিশ প্রশাসন এবং দলীয়ভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে। বেশ, ধন্যবাদ আপনাকে। কোচবিহারে নিহত তৃণমূল নেতার বাবা যখন দলের একাংশের দিকে আঙুল তুলছেন, তখন পূর্ব মেদিনীপুরেও তৃণমূলের কোন্দল চরমে। ফের অখিলগিরি এবং উত্তম বারিকে গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্ব। রামনগরে তৃণমূলেরই দুই শিবির, ভূমিপুত্র ও বহিরাগত। বাঙালিদের ওপর আক্রমণের প্রতিবাদে দুই শিবিরের দুই মিছিল। একটি বাইক মিছিল হয় অখিল সুপ্রকাশের নেতৃত্বে, অপর বাইক মিছিলের নেতৃত্ব দেন রামনগর 1-এর যুব তৃণমূল সভাপতি কৌশিক বারিক। পূর্ব মেদিনীপুরে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, অখিলগিরি এবং উত্তম বারিক গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। হালে যে মন্দির, আমাদের জগন্নাথ মন্দির হয়েছে, সেখানেও লোক নিয়োগ নিয়ে যে অসাধু আয়, তার ভাগাভাগি নিয়েই মেনলি এদের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। আর এই গোষ্ঠীদ্বন্দ্ব রাস্তায় নেমে পড়েছে। আমরা দেখেছি, দুদিনে দুটো র্যালি দেখলাম, মারপিট দেখলাম, তাতে আমরাও খুশি। না, ও দাবি তো ঠিকই বলছেন। আমরা যারা আজকে এখানে মিছিল করলাম, আমরা যারা বাইক র্যালি করলাম, সবাই তো আমরা পুরোনো দিনের কর্মী। আমরা কিন্তু যাদের কিনে তারা হাঁটছেন, তারা কি পুরোনো দিনের কর্মী? তারা বুক ফুলে বুকে হাত দিয়ে বলুন দেখি, তারা কি কোনো আন্দোলন করেছে? তারা কোনো জেল কেটেছে? কোনো ঘর ছাড়া হয়েছে? কোনো চোখের জল ফেলেছে? আমরা কিন্তু সেই 90 সাল থেকে আমরা দল করে আসছি। আর আমরা যত লোক এখানে ছিলাম, যতজন নেতৃত্ব, সবাই কিন্তু আমাদের পুরনো লোক। কেউ কিন্তু নতুন কেউ দল করতে আসেনি। কৃতজ্ঞতায় দুটো ব্লকে দুটো কর্মসূচি, সব তৃণমূল ছাড়া কিছু দেখা যাচ্ছে না। যেখানেই দেখবেন জোড়া ফুল, কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই। দুটো কর্মসূচি দুটো ব্লকে আলাদা আলাদা করে হচ্ছে, অসুবিধার কোনো কারণ নেই। দলকে শ্রীবৃদ্ধি করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেই উন্নয়নের ফলই দেখতে পাচ্ছেন, এত মানুষ চারিদিকে আছে। কলকাতা বন্দরের পর এবার শিয়ালদা স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। রাজ্য সরকারকে সুপারিশের আর্জি সুকান্ত মজুমদারের তরফ থেকে। শুধুমাত্র জমি না পাওয়ার জন্য আটকে আছে, জমি পাচ্ছি না আমরা। রাজনীতি থাকে, রাজনীতি ইলেকশন অব্দি থাকা উচিত, ইলেকশনের পর রাজনীতি থাকা উচিত না। রাজনীতি নিয়ে গিয়ে আপনার বাড়ির প্রেসিডেন্টের রেফ্রিজারেটরের মধ্যে ফ্রিজের ভেতরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখুন। আমরা জানি যে রেল স্টেশনের নাম নির্ভর করে রাজ্য সরকারের রেকমেন্ডেশনের উপরে। আমি এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রস্তাব রাখতে চাই যে আপনি প্রস্তাব করুন যে এই শিয়ালদা স্টেশন এক সময় উদ্বাস্তুদের আশ্রয়স্থল ছিল, সেই উদ্বাস্তুদেরকে পশ্চিমবঙ্গ তৈরির জন্য যে মানুষ সবচেয়ে বেশি পরিশ্রম করে গেছে, স্বর্গীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে এই শিয়ালদা স্টেশন তৈরি করার প্রস্তাব মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রেলমন্ত্রীর কাছে ব্যবস্থা করুন। আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাব আপনাদের।
বন্দ্যোপাধ্যায়ের সাথে শিয়ালদা সেখানে সরাসরি কোনো সংস্পর্শ নেই। মানে নাম দিতে হবে বলে, বিজেপির পছন্দ মতো নাম দিতে হবে বলেই শ্যামাপ্রসাদের নাম সর্বত্র দিতে হবে, সেটারও তো কোনো যুক্তিসঙ্গত কারণ হতে পারে না। বরং শিয়ালদা স্টেশনের সাথে যেই মনীষীর নাম অঙ্গাঙ্গী ভাবে জড়িত রয়েছে তিনি স্বামী বিবেকানন্দ, যাত্রার অন্যতম অংশ শিয়ালদাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল। তাই যদি প্রকৃত অর্থে কোনো মনীষীকে শ্রদ্ধা জানাতে হয়, শিয়ালদা স্টেশনের নাম স্বামী বিবেকানন্দের নামে রাখতে পারতো, তাতে কোনোটাতেই কোনো আপত্তির বিষয় নেই। কিন্তু বিজেপি এখন যত ভোট আসছে বিভিন্ন বাঙালি মানুষকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চেয়েছে, কারণ বিজেপি মানে বাঙালি বিরোধী, এটা গোটা পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের মানুষ জেনে গিয়েছে। এদিকে শিয়ালদা রানাঘাট রুটে এসি লোকালের যাত্রা শুরু হয়ে গেল। প্রধানমন্ত্রীর হাতে ভার্চুয়ালি উদ্বোধন। শিয়ালদা স্টেশনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আজ ভার্চুয়াল উদ্বোধন হলো আনুষ্ঠানিকভাবে। আগামী কাল থেকে মিলবে এই এসি লোকালের পরিষেবা। এসি লোকালের যাত্রা শুরু। পূর্ব ভারতে প্রথম কলকাতা শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকালের যাত্রা। মুম্বাই চেন্নাইতে শুরু হলো, পূর্ব ভারতের স্বাধীনতার পর এই প্রথম শুরু হলো। আমি ছবি দেখাতে বলবো, ছোট ছোট স্কুল পড়ুয়ারা এই যাত্রার অন্যতম সবারই, এবং প্রত্যেকের হাতে রয়েছে জাতীয় পতাকা, এবং এই জাতীয় পতাকা নিয়ে তারা কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে চলেছে রানাঘাটে। তোমার সঙ্গে কথা বলবো, তোমরা কোন স্কুলে পড়ো? আমরা স্টেডিয়ামে হাই স্কুলে পড়ি, কাঞ্চাপাড়া। অনেক মজা। বাবা মায়ের সঙ্গে উঠবে? হ্যাঁ হ্যাঁ। দেখা যাচ্ছে যে ছোট ছোট ক্ষুদে পড়ুয়ারা তারা কিন্তু সকাল সকাল হাজির এই লোকাল ট্রেনে সওয়ারি হওয়ার জন্য। এবং লোকাল ট্রেন বলতে আমরা যা বুঝতাম গরমে ঘেমে গেছে, একাকার হচ্ছে, কিন্তু এবার তা না। সেই গলদঘর্ম হওয়ার দিন শেষ। ধীরে ধীরে পূর্ব রেলের একাধিক লোকাল এভাবে বাতানুকূল করে তোলা হবে বলে ইতিমধ্যে রেলের তরফে জানানো হয়েছে, এবং সেই কারণে রীতিমতো খুশি এখানকার ছোট ছোট পড়ুয়ারা, যারা সকাল সকাল এসে তারা হাজির হয়েছিল। এবং এভাবেই খুদে খুদে পড়ুয়ারা স্কুল ড্রেস পরে হাতে জাতীয় পতাকা নিয়ে চলছে রানাঘাটের উদ্দেশ্যে। এবং তাদের একটাই গর্ব যে জাতীয় নেশনের জন্য তারা প্রাউড, এবং সেই কারণে জাতীয় পতাকা নিয়ে তারা এসি লোকালের সওয়ারি। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা। আজকে আমরা চালু করছি এসি লোকাল, এবং আমার বিশ্বাস এটা শেষ নয়, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। এটা শুরু হচ্ছে, এরপরে একাধিক এসি লোকাল আমাদের এই পশ্চিমবঙ্গে চলবে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চলবে। এই এসি লোকাল আপনারা জানেন শিয়ালদা থেকে শুরু হয়ে বিধাননগর, দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদা এবং রানাঘাটে গিয়ে শেষ হবে। আপনাদের আরও একবার স্বাগত জানাই TV9 বাংলায়। এই মুহূর্তে ফুল অ্যান্ড ফাইনালের দ্বীপের সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর দ্বীপ চোখ রাখতেই হবে সেটা হচ্ছে SIR নিয়ে সাম্প্রতিককালে যে আলোচনা হচ্ছে। এবার বাংলায় SIR নিয়ে বিজেপি এক প্রকার বলে না সুর সপ্তমে চরণ, সেটাই হয়েছে। তার কারণ বাংলায় SIR করতে চরম লড়াই হবে। রাজ্যে SIR চালু হলে তৃণমূলের মুখোশ খুলে যাবে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে রাজ্যে SIR করতে হবে, এমনটাই হুঙ্কার দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ঠিক কি বলেছেন সুকান্ত মজুমদার, আপনাদের প্রথমে শোনাবো সেটা। আমরা জানি কিভাবে লড়াই করতে হয়, এবং লড়াইটা কি শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। চরম লড়াই হবে, এবং এই মুহূর্তে তো দিদিমণি থরহরি কম্প। SIR যদি লাগু হয় পশ্চিমবঙ্গে, এবং আমার বিশ্বাস নির্বাচন কমিশন SIR লাগু করবে, প্রথমেই তৃণমূল কংগ্রেসের প্যান্ডাল উড়ে যাবে। আমি আবার বলছি, যা যা করা উচিত, প্রয়োজনে যদি কলকাতার সিপি এবং আমাদের ডিজিকে জেলের ভেতরে ঢোকাতে হয় তাই ঢোকাতে হবে। যদি SIR করতে না দেয়, পশ্চিমবঙ্গ পুলিশ নিয়ে আপনি বেগবাগান, আপনি রাজাবাজার, সেখানে SIR করতে পারবেন না। তাহলে সেন্ট্রাল পুলিশ নামাতে হবে, সেন্ট্রাল ফোর্সেস নামাতে হবে, যা করা দরকার করতে হবে। আমরা টেলিফোনে যোগাযোগ করেছি এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করেছি তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনি নিশ্চয়ই শুনলেন, আমরা আবারও শোনালাম আপনার জন্য যে সুকান্ত মজুমদার কি বলেছেন SIR নিয়ে। আপনি ওনার বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে কি বলবেন? না, সুকান্ত বাবু এসব কথা বলার অধিকার ওকে কে দিল? SIR যদি হয়, আমি আবার বলছি যদি হয়, কারণ সুপ্রিম কোর্টের বিচার্যের বিষয় এখন হিসেবে SIR আছে। সুপ্রিম কোর্ট বিহারের SIR সম্বন্ধে যাবতীয় তথ্য চেয়েছেন,
তারা তার উপরে বিচার করছেন। আর এসআইআর করবে কে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, জাতীয় নির্বাচন কমিশন। সেখানে তৃণমূলও যা, বিজেপিও তাই, অর্থাৎ এদের কোনো রকম কর্তৃত্ব দেখানোর জায়গা নেই। কিন্তু বিজেপির নেতারা দেখাচ্ছেন। তার কারণ নরেন্দ্র মোদীর কল্যাণে, অর্ডিন্যান্সের কল্যাণে এই নির্বাচন কমিশনকে এরা নিজেদের পকেটের সংস্থায় পরিণত করেছে, একটা দলীয় সংস্থায় পরিণত করেছেন। আর সেই জন্যই এইসব হুঙ্কার দিচ্ছেন। আরে হুঙ্কার দিয়ে লাভ নেই, শেষ পর্যন্ত মানুষ ভোট দেবে। ভোটার লিস্ট কারেকশন করতে গেলে মানুষের মধ্যে থেকে করতে হবে। আর বিজেপির সঙ্গে মানুষ নেই। ইলেকশন কমিশন থাকতে পারে, কেন্দ্রীয় বাহিনী থাকতে পারে, নিজেদের কেন্দ্রীয় সরকার থাকতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবে সামনের দিনে কোন সরকার হবে। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আমরা আরো একবার শোনাবো সুকান্ত মজুমদার এসআইআর নিয়ে, মানে এরাজ্যে এসআইআর নিয়ে তিনি ঠিক কি বলেছেন সেই বক্তব্য। আমরা জানি কিভাবে লড়াই করতে হয় এবং লড়াইটা কি শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। চরম লড়াই হবে এবং এই মুহূর্তে তো দিদিমণি থরহরি কম্প। এসআইআর যদি লাগু হয় পশ্চিমবঙ্গে, এবং আমার বিশ্বাস নির্বাচন কমিশন এসআইআর লাগু করবে, প্রথমেই তৃণমূল কংগ্রেসের প্যান্ডাল উড়ে যাবে। আমি আবার বলছি, যা যা করা উচিত, প্রয়োজনে যদি কলকাতার সিপি এবং আমাদের ডিজিকে জেলের ভেতরে ঢোকাতে হয় তাই ঢোকাতে হবে। যদি এসআইআর করতে না দেয়, পশ্চিমবঙ্গ পুলিশ নিয়ে আপনি বেগবাগান, আপনি রাজাবাজার, সেখানে এসআইআর করতে পারবেন না। তাহলে সেন্ট্রাল পুলিশ নামাতে হবে, সেন্ট্রাল ফোর্সেস নামাতে হবে, যা করা দরকার করতে হবে। গত পরশু অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে কি বলেছিলেন, যে বাংলায় কোনোভাবেই এসআইআর হতে দেবেন না। এক্স্যাক্টলি কি বলেছিলেন অভিষেক, একবার শোনাবো আপনাকে। একটা এক্সারসাইজ যেটা করতে 2 বছর লাগে, সেটা আপনি 1 মাসে করবেন কি করে, বা 2 মাসে করবেন কি করে? লাস্ট যখন এসআইআর হয়েছিল 2002-এ হয়েছিল, আর লিস্ট বেরিয়েছিল 2004-এ। আর আপনি যদি বলেন যে ভোটার লিস্টে গড়মিল রয়েছে, তাহলে এই ভোটার লিস্টের নিরিখেই তো 2024 সালে সরকার নির্বাচিত হয়েছে, তাহলে তো সেই সরকার অবৈধ। এসআইআর বা স্যাড, ইয়েস স্যাড বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যার, এসআইআর বাংলায় হবে না। এই চুপি ভোটের কারচুপি আমরা বাংলায় করতে দেবো। আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায়, নির্বাচন কমিশন ঘেরাও করবো 1 লক্ষ বাঙালিকে নিয়ে। এদের ক্ষমতা থাকলে না আটকে দেখাবে। গত পরশু অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে কি বলেছিলেন শোনালাম সেটা। তার আগে সুকান্ত মজুমদারের বক্তব্য শোনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, এসআইআর এই বিষয়টা নিয়ে, এটা একটা অ্যাব্রিভিয়েশন নেই, এইটা নিয়ে এই যে এ বলছে করতেই হবে, এ বলছে যে করলে লড়াই হবে, এই যে এসআইআরকে মাঝখানে রেখে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে দ্বন্দ্বের বাতাবরণ তৈরি হয়েছে, একজন অবজারভার হিসেবে, পর্যবেক্ষক হিসেবে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? ওটা তো ঘরোয়া খেলা, ঘরোয়া যুদ্ধ চলবে নির্বাচন হওয়া পর্যন্ত। ওই নিয়ে আমি খুব চিন্তিত নই, কোনো মানুষের ওই নিয়ে খুব চিন্তিত হওয়ার দরকার নেই। কিন্তু আসল সমস্যা যেটা, সেটাকে আড়াল করবার জন্য এসব গপ্প হচ্ছে না তো। রাহুল গান্ধী যে সমস্ত অভিযোগ করেছেন তথ্য প্রমাণ দিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা সম্পর্কে, ভোটার লিস্টের জাল জুয়াচুরি নিয়ে, সে সম্পর্কে কেন ইলেকশন কমিশন বা কেন্দ্রীয় সরকার সঠিক তথ্য নিয়ে বাজারে আসছেন না, এটা অনেক বড় প্রশ্ন। সেই প্রশ্নটাকে আড়াল করবার জন্য সে এসআইআর এর মেকি ঝগড়া তৈরি করা হচ্ছে না তো, আমি জানি না। আমার কাছে প্রশ্ন, নির্বাচন কমিশন প্রত্যেকটা অভিযোগের জবাব যুক্তিসঙ্গতভাবে দিন, মানুষের মনে আস্থা ফিরিয়ে আনুন। ধন্যবাদ আপনাকে আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে খবরে, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, সেটা হচ্ছে যে এসআইআর নিয়ে সুকান্ত মজুমদারের যে মন্তব্য, তিনি বলছেন যে স্পষ্টতই যে এ রাজ্যে এসআইআর হলে তৃণমূল কংগ্রেস অনেকটা চাপে পড়তে পারে, কিন্তু এসআইআর হবেই এবং এসআইআর এক্ষেত্রে করা হবে এবং সেক্ষেত্রে লড়াইও হতে পারে। অন্যদিকে গত পরশু অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে এসআইআর হলে এ রাজ্যে নির্বাচন কমিশনের লক্ষ লক্ষ মানুষ তারা হানা দেবেন। এই যাবতীয় বিষয় নিয়ে মাঝখানে এসআইআরকে রেখে
বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে এরাজ্যে এসআইআরকে রেখে যে একটা বাতাবরণ তৈরি হয়েছে দ্বন্দ্বের, সেই বিষয় নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া আমরা পাচ্ছিলাম। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস নেতা, তিনি কি বলছেন এই বিষয়ে, এবার সেটা শোনাবো আপনাদের। বৈধ ভোটার লিস্ট চাই, নিখুঁত ভোটার লিস্ট চাই। অন্য রাজ্য থেকে গাদা গাদা ভোটার এনে আমাদের রাজ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আমরা তো বলছি কোনো বৈধ ভোটারকে হ্যারাস করা যাবে না, ভুয়ো ভোটার ঢোকানো যাবে না। তো মমতা ব্যানার্জি বলেছেন, আমরা ডেপুটেশন দিয়েছি। চার অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে এবার মুখ্য সচিবকে ডেডলাইন কমিশনের। 2 ইআরও এবং 2 AEROর বিরুদ্ধে এখনো কেন পদক্ষেপ নয়? আগামীকাল দুপুর 3টের মধ্যে মুখ্য সচিবকে জানাতে বলল কমিশন। এখনো কেন নির্দেশ কার্যকর হয়নি জানতে মুখ্য সচিবকে চিঠি সিইও দফতরের। এই গোটা ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, আমাদের কার্যত এই চিঠির অর্থ কোথাও গিয়ে কমিশন আরেকবার মনে করিয়ে দিতে চাইছে যে কমিশনের কি ক্ষমতা রয়েছে। কারণ এই চিঠি যখন প্রথমবার মুখ্য সচিবকে এই 4 জন অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানে চিঠির একটি লাইনে অ্যাজ সুন অ্যাজ পসিবল কথাটি লেখা ছিল এবং কি হয়েছে, কি পদক্ষেপ নেওয়া হয়েছে এটাও জানানোর কথা নির্দেশ ছিল। কিন্তু সেটা কয়েকদিন কেটে যাওয়ার পরও কোনো উত্তর না আসার জন্য ফের চিঠি দেয় নির্বাচন কমিশন। আগামীকাল মুখ্য সচিবকে জানাতে হবে। রাজনৈতিক মহলের আরেকটি ধারণা যে যেভাবে এই পদক্ষেপ নেওয়ার চিঠি প্রথমবার আসার পর মুখ্যমন্ত্রী বারবার ইলেকশন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন, তারপরেই ফের কমিশনের ক্ষমতা বোঝাতে এই চিঠি দিয়েছে কমিশন। ধন্যবাদ শ্রাবন্তী। শুধু মুখ্যমন্ত্রী বারবার কমিশনের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন তাই নয়, মুখ্যমন্ত্রী একেবারে প্রকাশ্যে এই কথাও বলেছেন যে একজন অফিসারেরও শাস্তি আমি হতে দেব না, আমি প্রোটেক্ট করব। মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম সফরে দাঁড়িয়ে এই কথা বলেছেন। আরো একবার সেই বক্তব্য শোনাই আপনাদের। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। সবে টাইট দিতে শুরু করেছে নির্বাচন কমিশন। 4 অফিসার বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছে। এ তো সবে ট্রেলার দেখানো শুরু হয়েছে। নির্বাচন কমিশনে কড়া হাতে ধরলে তৃণমূলের আসনে 50-এরও নিচে নেমে যাবে। এবার এমনই বিস্ফোরক দাবি সুকান্ত মজুমদারের। দেখুন, পুলিশও জানে অনুপ্রবেশকারীতে রাজ্য ভর্তি। সবে নির্বাচন কমিশন টাইট দিতে শুরু করেছে, স্ক্রু ঘোরাচ্ছে সবে। 3টে অবধি সময় দিয়েছে তো চিফ সেক্রেটারিকে, 3টে অবধি সময় দেওয়া আছে ওই 4 জন অফিসার যারা ভোটার লিস্টে কারচুপি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। দেখুন না কি হয় ধীরে ধীরে। সবে তো ট্রেলার দেখানো শুরু হয়েছে, এরপর অনেক বাকি আছে ফিল্ম। নির্বাচন কমিশন যদি কড়া হাতে ধরে, এই রাজ্য সরকার ট্যাফু করতে পারবে না এবং 50-এর নিচে সিট নেমে যাবে। অন্যদিকে এবার লালগোলার ভিডিওর বিরুদ্ধে বেআইনিভাবে বিএলও নিয়োগের অভিযোগ উঠছে। নির্বাচন কমিশনের নিয়ম ভেঙে চুক্তিভিত্তিক শিক্ষকদের বিএলও পদে নিয়োগ করা হয়েছে, এমন অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তৃণমূল এবং আইপ্যাকের নির্দেশেই বেআইনি কাজ করেছেন বিডিও, অভিযোগ শুভেন্দুর। লালগোলার ভিডিওর বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী, যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট বিডিওর কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলি, তার প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। বিরোধী দলের দলনেতা হয়ে কলকাতা পুলিশের কমিশনার সম্পর্কে যে ভাষায় মন্তব্য করেছেন, তারপরে সকালবেলা তিনি এরকম করেন, বিকেলবেলা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে কথা বলেন। আসলে উনি রাজনৈতিকভাবে যে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছেন, ভেবেছিলেন সহজেই ক্ষমতা দখল হয়ে যায় বাংলা, সেটা হচ্ছে না। কেন্দ্রীয় নেতৃত্ব ওনার উপর ভরসা হারাচ্ছেন, হয়তো সেই সমস্ত দিক থেকে ওনার হতাশা ফুটে উঠছে। 26-এর ভোটে বিজেপি 30-এরও বেশি আসন পাবে না, সিপিএম কংগ্রেস শূন্যই থাকবে, এমনটা দাবি করছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অগস্ট থেকেই বিজেপিকে ভারত ছাড়া করার ডাক দিয়েছেন কুণাল। নির্বাচন সিপিএম শূন্য তো শূন্যই থাকবে,
কংগ্রেস শূন্য তো শূন্যই থাকবে, বিজেপি 30 ক্রস করবে না, বিরোধী দলনেতা পাবে না, তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে এবং যে অগাস্ট মাসে যে বাংলা থেকে ডাক হয়েছিল এক সময় ইংরেজ তুমি ভারত ছাড়ো, এবারের অগাস্ট ডাক দিচ্ছে বিজেপি তুমি বাংলা ছাড়ো, বিজেপি তুমি ভারত ছাড়ো। আপনাদের শোনালাম কুণাল ঘোষ তিনি কি বলেছেন। 26-এর ভোটে বিজেপির 30টিরও বেশি আসন পাবেন, আরও অনেক কিছুই তিনি বললেন। এই মুহূর্তে তার বক্তব্য কিভাবে দেখছে এ রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা আমরা একটু জানার চেষ্টা করবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, আপনি নিশ্চয়ই শুনলেন কুণালবাবু তিনি এক প্রকার হুঙ্কারের সুরে ভবিষ্যৎবাণী করলেন যে 2026-এর নির্বাচনে সম্ভাব্য ফলাফল কি হতে পারে এবং বিরোধী শূন্য নয়, সিপিএম এবং কংগ্রেস তারা শূন্যই থাকবেন, এই ভবিষ্যৎবাণীও তিনি করলেন। তার এই ভবিষ্যৎবাণীকে আপনি কিভাবে দেখছেন? আজকে এখনো সময় আছে, ওনাকে বলুন গ্যালি স্ট্রিটে গিয়ে একটা টিয়া পাখি নিয়ে নিতে, রাজাবাজারে বাড়ির কাছেই হবে রাজাবাজার, ওখানে গিয়ে বসে পড়তে, কপালে তিলক কেটে, চেহারাটা ওই রকম পণ্ডিতদের মতনই আছে, হ্যাঁ, কেটে বসে পড়তে বলুন, ঝামেলা বেরিয়ে যাবে। পাগলের কথার উত্তর দিতে হবে রাজনীতিতে। আমি কালকে যদি বলি যে তৃণমূল শূন্য হয়ে যাবে আগামী নির্বাচনে, হ্যাঁ, এটা সারাদিনে খানিকটা খবর হবে। এই খবর করে যাদের বেঁচে থাকতে হয় তাদের কথার সবসময় উত্তর দিতে হয় না। এই খবর হয়ে যাদের বেঁচে থাকতে হয়, আর কুণাল ঘোষের যদি সব কথা যদি ঠিকভাবে ধরতে হয় তাহলে মমতা হচ্ছে বিগেস্ট বেনিফিশিয়ারি অফ সারদা, বিগেস্ট বেনিফিশিয়ারি, ডাকাত রানী, এগুলো মনে করতে হবে। আপনি কোনটা নেবেন আপনি ডিসাইড করুন। যদি ওটা সত্যি হয় তাহলে এটা সত্যি, আর যদি ওটা সত্যি না হয় তাহলে কেন সত্যি ধরবো? আমি পাগলের কথার উত্তর দেবো? তো সিপিএম ও স্বপ্ন দেখছে সরকার করবে, আমাদের রিয়াকশন দিতে হবে, জনগণ রিয়াকশন দিয়ে দেবে এদের। 26-এর নির্বাচন হলে পরে ভালো করে জনগণ রেডির তেল দিয়ে রিয়াকশন দেবে। অদ্ভুত সব লোক। বেশ বেশ, ধন্যবাদ। কথা বলছিলাম সজল ঘোষের সঙ্গে, বিজেপি নেতা সজল ঘোষ। তিনি প্রতিক্রিয়া জানালেন কোন বক্তব্যের নিরিখে তিনি প্রতিক্রিয়া জানালেন, কুণাল ঘোষের যে বক্তব্যের নিরিখে তিনি প্রতিক্রিয়া জানালেন সেটা আরও একবার আমি বলবো পিসিআরকে শোনাতে। ঠিক কি বলেছিলেন কুণাল ঘোষ এক প্রকার ভবিষ্যৎবাণীর সুরে। নির্বাচন সিপিএম শূন্য তো শূন্যই থাকবে, কংগ্রেস শূন্য তো শূন্যই থাকবে, বিজেপি 30 ক্রস করবে না, বিরোধী দলনেতা পাবে না, তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে এবং যে অগাস্ট মাসে যে বাংলা থেকে ডাক হয়েছিল এক সময় ইংরেজ তুমি ভারত ছাড়ো, এবারের অগাস্ট ডাক দিচ্ছে বিজেপি তুমি বাংলা ছাড়ো, বিজেপি তুমি ভারত ছাড়ো। আপনারা শুনলেন এর আগে কুণাল ঘোষকে ঐতিহাসিক চরিত্রদের সঙ্গে তার দলের সুপ্রিমোকে এক আসনে বসানোর কথা আমরা শুনেছি। তিনি রবীন্দ্রনাথের সঙ্গেও অনেক সময় তুলনা টেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্ষেত্রে তিনি আবারও ইতিহাসের শরণাপন্নই হলেন। তিনি ভারত ছাড়ো এবং সেই ভারত ছাড়ো সেই মাস অগাস্ট মাসকে উল্লেখ করেই তিনি বললেন যে এক্ষেত্রে অগাস্ট মাসটাই গুরুত্বপূর্ণ মাস হয়ে দাঁড়াতে চলেছে, তার কারণ অগাস্ট মাস থেকেই তারা বিজেপি ছাড়োর ডাক দিচ্ছেন। 26-এ বিজেপি 30-এরও বেশি আসন পাবে না, এই ভবিষ্যৎবাণী তিনি করছেন হুঙ্কারের সুরে। পাশাপাশি সিপিএম এবং কংগ্রেসের জন্য তিনি ভবিষ্যৎবাণী করছেন, তিনি বলছেন তারা শূন্যই থাকবে। পরে খবরে নজর রাখবো। এসআইআর তরজার মাঝে 2002-এর ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। কমিশনের এই তালিকা প্রকাশিত হতেই বাঁকুড়ার সাইবার ক্যাফেগুলিতে উপচে পড়েছে ভিড়। তালিকায় নিজেদের নাম রয়েছে কিনা তা দেখার জন্য অনেকেই ভিড় জমাচ্ছেন সাইবার ক্যাফেতে। কি জন্য এসেছেন এখানে? 2002 সালে ভোটার লিস্ট প্রিন্ট করার জন্য। কেন? ওই কি এলআইসি কি হবে বলছে, তার জন্য করতে এসেছিলাম। আগে সে বুথ তো খুঁজে পাচ্ছি না, যে বুথে আগে দিতাম, আগে অতটা খেয়াল নেই। এখন নতুন যে বুথে দিচ্ছে সে বুথে তার পাচ্ছি না সে নাম্বারটা, সেই জন্য সাইবার ক্যাফেতে এসেছেন। হ্যাঁ। কেন আগে ভাগেই কি কাগজপত্র রেডি করে রাখতে চাইছেন? কাগজপত্র রেডি করতে বলছে তো, 11 দফা 7 দফা কেউ 5 দফা বলছে, যে যার পাচ্ছে বলছে। এবার কী করবে না করে এখন তো বুঝতে পারছি না। ভিড় আসছে অনেকে ভোটার লিস্টে প্রিন্ট করছে না, তার নাম আছে কিনা দেখার জন্য,
প্রিন্ট করে নিয়ে যাচ্ছে অনেকে। হ্যাঁ, তারা অনেক খুঁজে পাচ্ছে না যে কোন ভোটার লিস্টে মানে কোন বুথের নামটা আছে। অনেক সময় বুথ চেঞ্জ হয়েছে, তো তারা সেটা খুঁজে পাওয়া মুশকিল হচ্ছে। তার কারণে সময় লেগে খুঁজতে আমাকে খুঁজে তারা দিতে হচ্ছে তাদেরকে প্রিন্ট করে আমাকে। তারা প্রিন্ট করে নিয়ে যাচ্ছে তারা এসে। অনেকে সমস্যার কথা বলছে যে এরকম সমস্যা নেই, নাম নেই, পাচ্ছি না। হ্যাঁ, তো তাদের জন্য একটু খুঁজতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে। আর অনেকে নিজে যে খুঁজে নিয়ে আসছে, তার মোবাইল থেকে পিডিএফ পাঠাচ্ছে, প্রিন্ট করে নিয়ে যাচ্ছে, তার কাছে রাখছে আর কি ডকুমেন্টগুলো সব। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বিহারে ভোটার তালিকা থেকে নাম কাটার আগে সংশ্লিষ্ট ওই ব্যক্তিকে নোটিশ দেওয়া হবে। কি কারণে নাম বাদ দেওয়া হচ্ছে সেই বিষয়েও জানানো হবে। সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করলো জাতীয় নির্বাচন কমিশন। নাম বাদ দেওয়ার আগে প্রত্যেককে বক্তব্য এবং নথি পেশ করার সুযোগ দেওয়া হবে। বিরোধীদের লাগাতার আন্দোলনের মুখে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এই কথা জানালো সর্বোচ্চ নির্বাচন কমিশন। অন্যদিকে রাজ্যে আবারও গ্রেফতার বাংলাদেশি। সীমান্ত পেরিয়ে দেশে ঢুকে রীতিমতো ঘর সংসার পেতে বসেছিলেন এক বাংলাদেশি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সিরাজ শেখ। বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা সিরাজ বছর চারেক আগে বনগাঁ সীমান্ত পেরিয়ে তিনি এদেশে ঢুকে পড়েন। মাস চারেক আগে গোসাবা ব্লকের রাধানগর তারানগর গ্রাম পঞ্চায়েতের পূর্ব রাধানগর গ্রামের এক মহিলার সঙ্গে বিয়ে করার পর সেখানেই থাকতে শুরু করে দেন তিনি। গোপন সূত্রে জানতে পেরে স্থানীয় সুন্দরবন উপকূল থানার পুলিশ অভিযান চালিয়ে শনিবারই গ্রেফতার করে ওই বাংলাদেশিকে। কি কারণে তার ভারতে প্রবেশ, সঙ্গে কারা ছিলেন, তদন্তে সুন্দরবন উপকূল থানার পুলিশ। এদিকে হরিয়ানায় কাজ করতে গিয়ে বাংলা ভাষায় কথা বলতেও ভয় পাচ্ছেন ফালাকাটার জটেশ্বরের হেদায়েতনগরের বাসিন্দা অনিল বর্মন। তার এই ভয়ের কথা জানিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন। এরপরেই ওই ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্চিলাল। পরিযায়ী শ্রমিকের বাড়ি গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ফালাকাটার গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জয় দাস। এই মুহূর্তে হরিয়ানার গুরগাঁওতে আটকে রয়েছেন ওই পরিযায়ী শ্রমিক অনিল। তার নিরাপত্তার কথা ভেবে আতঙ্কিত গোটা পরিবার। রাজ্য সরকারের কাছে নিরাপত্তার আর্জি জানিয়েছেন অনিল। দিল্লিতে এখানে নাকি বলে অত্যাচার করে, বলে কি পুলিশ ধরলে বলে নাকি বলে বার করবে না, ডাং মার করবে, এইভাবে বলে। আমাকে ডেলি রাত্রে ফোন করে। এখন আমি কি করবো? তারপরে মা তো আমার ব্রেন শর্ট হয়ে গেছে। আমি কি করবো? আমার আতঙ্কায় আমি বলি কি কিচ্ছু হবে না, আমরা আছি, এইভাবে বলি আমরা। কাকে দিয়ে আমাকে উদ্ধার কর। আমরা ওনাদের পরিবারের জনদের পাশে আছি। আমাদের নেতৃত্ব এখানে পঙ্কজ দা এসছেন, আমাদের অঞ্চল সভাপতি তারা আছেন, আমাদের যুব নেতৃত্বরা আসছেন, আমার টাউন থেকে আমার নেতৃত্বরা এসছে। সকলে আমরা ওনার পাশে, পরিবারজনের পাশে আছি। আগামী দিনে যে কোনোভাবে আমরা ওনার ভাইকে এবং আমাদের এখানে মাসিমা বসে আছেন, ওনার ছেলেকে আনার চেষ্টা করব। এরকম হেনস্থার শিকার হয় তাহলে কিন্তু গোটা আতঙ্কটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। এই আতঙ্কর মধ্যে থাকা, এটা কোনটা কি হচ্ছে, একটা চারিদিকে বিশৃঙ্খল পরিস্থিতি আপনারা তো দেখতেই পাচ্ছেন। কতদিনের মধ্যে ওনাকে এই প্রশাসনের তরফ থেকে সেই নিরাপত্তার যে সেটা আর্জিটা জানিয়েছে সেটা দেওয়া হবে? গতকাল তো প্রশাসন সবটা জেনেছে এবং জেলা পুলিশ প্রশাসন এবং পশ্চিমবঙ্গ পুলিশ তার সঙ্গে যোগাযোগ করেছে। প্রশাসন যত দ্রুত সম্ভব আমাকে জানিয়েছে যে তাকে যা যা সহায়তা দেওয়ার সব দেবে। দিল্লিতে কাজে গিয়ে মৃত পরিযায়ী শ্রমিক এবং তার পরিবার। দেওয়াল চাপা পড়ে মৃত্যু মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী জোরতলা গ্রামের রবিউল শেখ এবং তার পরিবারের সদস্যদের। গতকাল সকালে দেওয়াল চাপা পড়ে 4 জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত জানা গেছে। পরিবার সূত্রে খবর, মাসখানেক আগে গোটা পরিবারকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রবিউল। যে বাড়িতে তারা ভাড়া থাকতেন সেই বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় গোটা পরিবারের। দুটো ছেলে গেছে, একটা ছেলে মারা গেছে শুনেছি, ছোট বৌমা মারা গেছে, 2টি লাতনি ছিল, 2 ভাই 2টা ছেলে ছিল, 2টি ছেলেই মারা গেছে। কাজে যাওয়া 1 মাস হলে মনে হয়, ছোট বেটা বউ লাতনি 1 মাস হলো যাওয়া। শিয়ালদা স্টেশনের নতুন নামকরণ নিয়েও ওই রাজনীতির টাগ অফ ওয়ার দড়ি টানাটানি চলছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে শিয়ালদা স্টেশনের নাম রাখার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্য সরকারকে সুপারিশের আর্জি জানিয়েছেন তিনি। নাম যদি বদল করতেই হয় তাহলে স্বামী বিবেকানন্দর নামে শিয়ালদা স্টেশনের নাম করা হোক, পাল্টা দাবি আবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।
পশ্চিমবঙ্গে বহু রেলওয়ে প্রকল্প শুধুমাত্র জমি না পাওয়ার জন্য আটকে আছে, জমি পাচ্ছি না আমরা। রাজনীতি থাকে, রাজনীতি ইলেকশন অব্দি থাকা উচিত, ইলেকশনের পর রাজনীতি থাকা উচিত না। রাজনীতি নিয়ে গিয়ে আপনার বাড়ির প্রেসিডেন্টের রেফ্রিজারেটরের মধ্যে ফ্রিজের ভেতরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখুন। আমরা জানি যে রেল স্টেশনের নাম নির্ভর করে রাজ্য সরকারের রেকমেন্ডেশনের উপরে। আমি এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রস্তাব রাখতে চাই যে আপনি প্রস্তাব করুন যে যেই শিয়ালদা স্টেশন একসময় উদ্বাস্তুদের আশ্রয়স্থল ছিল, সেই উদ্বাস্তুদেরকে পশ্চিমবঙ্গ তৈরির জন্য যে মানুষ সবচেয়ে বেশি পরিশ্রম করে গেছে স্বর্গীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে এই শিয়ালদা স্টেশন তৈরি করার প্রস্তাব মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রেলমন্ত্রীর কাছে ব্যবস্থা করুন। শিয়ালদা স্টেশন কেন? শিয়ালদা স্টেশন যদি নাম বদল করতে হয় তাহলে স্বামী বিবেকানন্দকে সামনে রেখে শিয়ালদা স্টেশনের নাম স্বামী বিবেকানন্দ করা হোক। কারণ শিকাগো ধর্মসভায় ঐতিহাসিক বক্তৃতার পর দেশে ফেরার পর তিনি যখন জাহাজ থেকে ওদিকে নামেন, তারপর ট্রেনে শিয়ালদা নেমেছিলেন। সেখান থেকে যুবকেরা ঘোড়ার গাড়ি থেকে ঘোড়া খুলে নিজেরা টেনে মিত্র ইনস্টিটিউশনের উঠোনে তার প্রথম নাগরিক সম্বর্ধনা হয়েছিল। শিয়ালদা স্টেশনে বিশ্বজয়ের পর এসেছিলেন স্বামী বিবেকানন্দ। যদি নাম করতে হয় তাহলে স্বামী বিবেকানন্দের নামে শিয়ালদা স্টেশন করতে হবে। অন্যদিকে বিধানসভা ভোটের আগে পুজোয় ফিরছে বঙ্গ বিজেপি। 2022-এর পর এবছর আবারও দুর্গাপুজো হচ্ছে ইজেডসিসিতে। আজই হয়ে গেল বঙ্গ বিজেপির দুর্গাপুজোর খুঁটি পুজো। ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়। দেখুন, দেবী দুর্গা তো পশ্চিমবঙ্গের বাঙালিদের সঙ্গে এবং সারা পৃথিবীতে যেখানে বাঙালিরা থাকেন, মানে হিন্দু বাঙালি ডায়াসপোরার সঙ্গে সম্পৃক্ত। একটা সময় ছিল এই রাজ্যে হিন্দু মুসলমান একসঙ্গে দুর্গাপুজোতে অংশগ্রহণ করতেন, আজও করেন, কিন্তু কিছু জায়গায় বিচ্যুতি আসছে। একটা র্যাডিক্যালাইজেশন এর প্রভাব সর্বত্র পড়ছে। যে বন্দে মাতরম একদিন সারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে একটা নির্দিষ্ট উত্তাপ দিয়েছিল, সেখানেও তাং হি দুর্গা দশ প্রসন্ন ধারিণী আছে। সেটা একবার আমাদের যেখানে শক্তি আছে, সব জায়গায় তো আমাদের শক্তি নেই, হয়তো সামনের বছর হবে। শুনলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি কি বললেন। ফলে বিধানসভা ভোটের আগে পুজোয় ফিরছে বঙ্গ বিজেপি, প্রশ্ন আমরা রাখলাম। তার কারণ 2022-এ তারা দুর্গাপুজো করেছিল, এবার ইজেডসিসিতে এবছর পুজো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়বাবু, বঙ্গ বিজেপির এই দুর্গা সহায় হওয়া, এটা কতটা ভক্তি, কতটা ভোট, আপনার কি মনে হয়? দেখুন, এই বঙ্গ বিজেপিরই প্রাক্তন রাজ্য সভাপতি বলেছিলেন যে দুর্গা কোনো দেবী নয়। দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন রাজ্যে, তখন তিনি এই কথা বলেছেন। আজকে শ্রমিকবাবুকে এই কথা বলতে হচ্ছে কারণ সামনের নির্বাচনে তারা কোণঠাসা, বুঝতে পারছেন যে তাদের 50 পেরোবে না। সুতরাং সেই জায়গা থেকে কিছুদিন আগে অব্দিও দুর্গা পুজোতে অনুদান নিয়ে তারা 50 বলছেন, আপনি 50 বলছেন, কুণাল বাবু 30 বলেছেন, মানে 30 পেরোবে না। আমিও আপনাদের চ্যানেলে বিভিন্ন সময় বলেছি 2026-এ 26 পেরোবে না। আমি সেটাকেই বলছি, মানে আজকের ন্যারেটিভের জন্য যে যেখানে বিজেপির এই অবস্থা, সেখানে দাঁড়িয়ে শ্রমিকবাবু বলতে বাধ্য হচ্ছেন। কারণ কয়েকদিন আগেও তারা গালিগালাজ করছিলেন দুর্গাপুজোর অনুদান দেওয়া হচ্ছে, কেন দুর্গাপুজো টাকা দেওয়া হচ্ছে। অথচ দুর্গাপুজো আজকে বিশ্বের দরবারে একটা স্থান করে নিয়েছে এবং সেখানে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভূমিকা আছে। বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আগেও ছিল, এখনো আছে। বাংলার বিজেপি এখন আঁকড়ে ধরার চেষ্টা করছে। ওনাদের সুপ্রিম নেতা নরেন্দ্র মোদীজি রবীন্দ্রনাথ ছেড়ে এখন বিষ্ণুদেব আওড়াচ্ছেন, উল্টো দিকে অমিত মালবিয়া বলছে। আপনি বলতে চাইছেন এই যাবতীয় ভক্তিরস ভোটের কারণেই, মানে ভোট বড় বালাই বলে কিছুটা ভোট পাওয়া যায়। ঠিক, বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। বিমানবন্দরের কাছে চলন্ত সরকারি বাসে আগুন ধরে যায়, আতঙ্কে যাত্রীদের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে যায়। তড়িঘড়ি খালি করা হয়েছে সেই বাস। দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন, যে সময় বাসে আগুন ধরে যায়, ধাউ ধাউ করে সে আগুন জ্বলছে। দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন।
বিমানবন্দরের কাছে চলন্ত একটি সরকারি বাসে আজ আগুন লেগে যায়। বাস যাত্রীরা ছিলেন সেই সময়, তাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পরবর্তীকালে দুটি দমকল ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।